সালামু আলাইকুম ওরিসার অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের ক্যাপিটাল মার্কেট ফিন্যান্সিং সাবজেক্ট সাবজেক্টের চ্যাপ্টারের আর সলভ ক্লাস করব। এর আগে আমরা এই সাবজেক্টের এই চ্যাপ্টারের সব ধরনের অঙ্ক করে ফেলছি। এখন এক্সট্রা কিছু অঙ্ক আছে বইয়ের, যেমন এই যে প্রবলেম 8 যেরকম, প্রবলেম 5 যেরকম, এগুলো কখনো পরীক্ষায় আসে নাই। তার বই এই নিয়মগুলো আছে বলে এগুলো করাই দিতেছি। এগুলো আসার সম্ভাবনা অনেক কম, যাদের কাছে কঠিন লাগে বাদ দিয়েও করতে পারেন। হ্যাঁ, প্রবলেম 9 বলতেছে, দ্য ঢাকা লিমিটেড হ্যাজ কারেন্টলি এ টাকা 2 crore 7% ডিবেঞ্চার ইস্যু স্টিল আউটস্ট্যান্ডিং অ্যান্ড দ্যাট দ্য ইস্যু স্টিল হ্যাজ 10 year টু ফাইনালি ম্যাচুরিটি। তখন বলতেছে ঢাকা লিমিটেড কোম্পানি 2 কোটি টাকা ঋণ নেওয়া আছে অলরেডি, 7% সুদ দিতে হবে, অর্থাৎ 14 লাখ টাকা সুদ দিতে হবে বছরে। এটা 10 বছর চলবে, 10 বছরের পরে এই টাকাটা পরিশোধ করতে হবে। এই অবস্থায় আছে বর্তমানে আমাদের। মনে রাখতে হবে এখানে অঙ্কটা খুব সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করতে হবে, না হলে অঙ্কটা বুঝবেন না কিছুই। At, at present, the initial rate are significantly low now than at the time offering. হঠাৎ করে এখন বর্তমানে আমরা যখন হয়তোবা ঋণ নিছি 5 বছর, 10 বছর, 11 বছর আগে, তখন 7% সুদে ঋণ নিছি। হঠাৎ করে এখন দেখা যাচ্ছে কি ঋণের সুদের হার কমে গেছে। As a result, company can now sell the 2 crore issue for 10 year bond at a coupon rate 5%। এখন ইচ্ছা করলে সে বন্ডের মাধ্যমে ঋণ নিতে পারবে 5% সুদে। এই 2 কোটি টাকা 10 বছরের জন্য সেম জিনিস, 2 কোটি টাকা আবার পাচ্ছে 5 বছর, 5% সুদে। অর্থাৎ যেখানে বছরে আমার 14 লাখ টাকা ঋণ দিতে সুদ দিতে হচ্ছিল, 2 কোটি টাকার সুদ কত? 14 লাখ টাকা বছর শেষে। এখানে বন্ডের মাধ্যমে নিলে লাগতেছে হলো 10 লাখ, প্রতি বছর 4 লাখ টাকা সেভ। 10 বছর কিন্তু 40 লাখ টাকা সেভ করা সম্ভব। অনেক টাকা সেভ করা সম্ভব 10 বছরে। তাহলে আমি যদি চাই এই 2 কোটি টাকা ফেরত দিয়ে বন্ড নিয়ে নিলে আমার বেস্ট হয়। বন্ড নিয়ে নিলে 40 লাখ টাকা বেঁচে যাবে আমার। কিন্তু জিনিসটা এত সহজ না। এত সহজ হলে তো বন্ড বিক্রি করে ফেলতাম আমরা। আরো কিছু ঝামেলা আছে এখানে। চলেন যাই, ঝামেলাগুলো কি আছে। টাকা 1,96,000 আফটার রিটার্ন ডাউন কমিশন। অর্থাৎ 2 কোটি নিলে 2 কোটি পাবো না, 1,96,00,000 পাবো, 4 লাখ টাকা এখানে কম পাবো। এটা চ্যাপ্টার 5 করাচ্ছি। চ্যাপ্টার 5 করাচ্ছি, পরে চ্যাপ্টার 4 করাবো এরপরে। এরপর এইখানে দেখেন 4 লাখ টাকা কিন্তু লস হয়ে গেল। 40 লাখ টাকা থেকে আর 4 লাখ টাকা ক্ষতি হয়ে গেল। যদি আমি নেই, বেশি একটা লাভ হবে না। 4 লাখ টাকা এদিকে কম পাবো। আনএমোটাইজ অ্যামাউন্ট অফ ওল্ড বন্ড। পুরাতন বন্ডের কিছু ইতিহাস আছে, যে টাকাগুলো আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। 2 লাখ ডিসকাউন্ট, অর্থাৎ যখন বিক্রি করছি তখন কম দামে বিক্রি করছি, 2 কোটি পাই নাই, তখন এই 2 কোটি টাকা মাঝে 2 লাখ টাকা কম ধরে নিছিলাম। এই 2 লাখ টাকা কিন্তু এখন আবার ফেরত দিতে হবে। 1 লাখ এক্সপেন্সেস, বিক্রি করার সময় বিভিন্ন ধরনের কস্ট হয়ে থাকে 1 লাখ টাকার। এই 1 লাখ টাকা এখন দেওয়া হয়নি। যেমন দালালের খরচ দিতে পারে, বিভিন্ন খরচ, কাগজপত্র দলিলপত্র ইয়ে করতে হতে পারে। আর কল প্রাইস, আপনারা যদি ইনভেস্টমেন্টের অঙ্ক করে থাকেন তাহলে জানেন, যদি আমি ঋণ নেই, ঋণ নেওয়ার পর যদি সেটাকে আগেই ফেরত দিতে চাই তাহলে জরিমানা দিতে হয় 105%, অর্থাৎ 5% বাড়তি টাকা দিতে হবে। তাহলে এখানে 3 লাখ, আর এখানে 5%, 2 কোটির 5% অনেক টাকা, 10 লাখ। এই টাকাগুলো কিন্তু বাড়তি লাগবে। যদি আপনি পুরাতন টাকা বাদ দিয়ে দিতে চান, এই টাকাগুলো দিতে হবে। আর নিউ বন্ডেরও কিছু ইতিহাস আছে। ইস্যু এক্সপেন্স 1.5 লাখ, যদি আপনি বিক্রি করতে চান তাহলে এটার কাগজপত্র বানাতে 1.5 লাখ টাকা লাগবে। ওভার ল্যাপিং পিরিয়ড 1 month অ্যালাউয়েবল
আন্ডার ইনকাম ট্যাক্স ল, ইনকাম ট্যাক্স 50% ট্যাক্স চার্জেবল। এর মধ্যে আপনাকে আহ, সরকারকে ট্যাক্স দিতে হবে 50%। আর আপনার আপনি যে তাদেরকে হঠাৎ করে টাকাটা ফেরত দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সুদ 1 মাসে বাড়তি দিতে হবে। শুড দ্য কোম্পানি কল ওল্ড বন্ড অ্যান্ড ইস্যু নিউ বন্ড কি, পুরাতন ঋণটা যে আছে ওটা কি ফেরত দিয়ে দিব আর নতুনটা নিব, এটা জানতে চাইছে তার। এইটা করার জন্য আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে, আগে সব অঙ্ক করা থাকতে হবে, টাইম ভ্যালু অফ মানি, ক্যাপিটাল বাজেটিং, এইসব জিনিস সম্বন্ধে ধারণা থাকতে হবে, তাহলেই এই অঙ্কটা বুঝবেন। বইয়ে অঙ্ক করাচ্ছি, আপনি যদি মনে হয় আপনার জন্য এটা খুব ডিফিকাল্ট, বাদ দিয়ে দিতে পারেন। আমি আপনাদের সাথে আগে থেকেই কমিটমেন্ট করছিলাম যে সব কিছু করাই দিব বলেই এইসব কঠিন অঙ্ক করাই দিয়েছি। প্রথমে আমার এনসিও, অর্থাৎ আমি যদি পুরাতন বন্ডটাকে ফেরত দিয়ে দিই, টাকা কিছু আমার পকেট থেকে ভরতে হবে। কারণ কি, এই যে কিভাবে ভরতে হবে দেখেন, কিভাবে ভরতে হবে। 2 কোটি টাকা কিন্তু আমি বাজার থেকে নিতে পারবো না, নিতে পারবো 1,96,00,000 টাকা। কিন্তু ফেরত দেওয়ার সময় তো 2 কোটির উপরে দিতে হবে, যে প্রায় 5% সহ। আবার এইসব ডিসকাউন্ট এটা সেটা তো আছেই। তো এই টাকা আমার কিন্তু কিছু টাকা ভর্তুকি দিতে হবে। যেমন ধরেন, আপনার এক লোক আপনার কাছে 20 টাকা পায় বা 200 টাকা পায়। এখন ভাবতেছেন ওর, ও বেশি করে সুদ নেয়, ও বছর বছর 14 টাকা সুদ নেয়। এখন ভাবতেছেন আরেক লোক 200 টাকা আপনাকে দিবে, 200 200 কাটাকাটি গেল, তাকে সুদ 10 টাকা দিতে হবে, আপনার 4 টাকা সেভ হবে। কিন্তু এই যে 200 টাকা দিতে গেলে এই লোক বলছে 200 দিব না, 196 দিব। তাহলে এখানে কিন্তু আপনার, আমি বেসিক বোঝানোর জন্য আপনার সময় লাগছে। হ্যাঁ, তাহলে এইখানে কিন্তু 4 টাকা শর্ট পড়ে গেল অলরেডি। আবার 200 টাকা সে নিবে না, বলতেছে হ্যাঁ আমাকে জরিমানা দিতে হবে, আর 10 টাকা জরিমানা দাও। তাহলে আরো 10 টাকা, 14 টাকা কিন্তু শর্ট এখানেই পড়ে যাচ্ছে। তো এরকম কিছু টাকা আমার নিজের পকেট থেকে ভরতে হবে, না হলে আমি ইয়েটা করতে পারবো না, এটা কন্টিনিউ করতে পারবো না। তাহলে কয় টাকা ইনভেস্ট করতে হবে সেটার জন্য একটা ছক করে নিচ্ছি। প্রথমে এলো কল প্রাইস। কল প্রাইস 2 কোটির জায়গায় আমাকে, 2 কোটির জায়গায় 105% দিতে হচ্ছে, অর্থাৎ 2,10,00,000 টাকা দিতে হচ্ছে। তো 10 লাখ টাকা এখানে বাড়তি দিতে হবে, কিন্তু আগে থেকে বলে রাখা আছে। নেস আমি পাবো নেট নিউ বন্ড 1,96,00,000 পাবো। তো এইখানে কিন্তু অলরেডি 14 লাখ টাকা শর্টেজ আছে, ডিফারেন্স। আরো কিছু টাকা পয়সা ঝামেলা আছে। আজকের ক্লাস হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর ক্লাস হচ্ছে। আপনি মেসেঞ্জার গ্রুপে যান, যায় দেখেন এটা কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে, 9টার সময় আপনার কি ক্লাস, একটু কষ্ট করে দেখেন মেসেঞ্জার গ্রুপে। আজকে যদি আপনি নতুন হয়ে থাকেন, আজকের ক্লাস করার দরকার নাই। রবিবারে নতুন চ্যাপ্টার শুরু করব, ওইখান থেকে করবেন, ডিভিডেন্ড পলিসি শুরু করব ইনশাল্লাহ। এখন আচ্ছা, এটা আমি একটু দূরে লিখি যেহেতু আমাদের জায়গা খুব এদিকে কম পড়ে যাচ্ছে। 2,10,00,000 দিতে হবে ওই লোককে, আমি পাবো 1,96,00,000। এখানে 14 লাখ টাকা কম পাবো। এরপর আরো কিছু খরচ আছে, অ্যাড এক্সপেন্সেস। কি কি খরচ আছে? নতুনটা যখন ইস্যু করব, নতুনটা যখন ইস্যু করব, ইস্যু এক্সপেন্স বলেছে, নতুনটা 1,50,000 টাকা ইস্যু করলে 1,50,000 টাকা লাগবে। আর 1 মাসের সুদ বাড়তি দিতে হবে, ইন্টারেস্ট। এই লোকদের যে দিব টাকাটা, 1 মাসের সুদ বাড়তি দিতে হবে, এটা সরকারের নিয়ম। সুদ হলো 7%, 1 মাসের সুদ হলে 12 দিয়ে ভাগ করলেই চলে আসবে 1,67,হাজার
1,16,667 টাকা। তার মানে 2,66,000 নগদ বাড়তি লাগতেছে। মোট 16 লক্ষ টাকা বাড়তি লাগতেছে। আপনি 2 আর 5 করলে হবে না, 2 অধ্যায় করলে হবে না। বেশি আপনি ক্লাস করেন, ক্লাস করলে তো ক্লাসে সবসময় বলেই দিতেছি কোনগুলো করতে হবে। প্রথমে করবেন 5 নাম্বার অধ্যায় করবেন, পরবর্তীতে 4 নাম্বার অধ্যায় করবেন, পরে 2 নাম্বার অধ্যায় করবেন, পরে 3 নাম্বার অধ্যায় করবেন। এই 4টা অধ্যায় করলে কনফার্ম পাস করবেন। 2টা অধ্যায় করলে থিওরি কি লিখবেন? যে লোক অঙ্ক করতে পারে না সে থিওরি কি সব লিখে ফেলতে পারবে? 2টা অধ্যায় করলে তো 20 নাম্বার অ্যান্সার করতে পারবে না। থিওরি থিওরি কি 50 নাম্বার আর 30 নাম্বার থিওরি তো আসেই না। অনেক সময় 2টা থিওরি আসে, এভাবে পাস হবে না। আর এগুলো সহজ, আরেকবার করেন, ভিডিও দেখে দেখে সব করেন। আপনার কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করে বলবেন, কমেন্ট করবেন না। আমরা তো ক্লাসের মাঝখানে তো আগে ক্লাস করাবো নাকি কমেন্ট করবো বলেন তো? জুম, এটা যদি লাইভ ক্লাস হতো তাহলে আপনারা কমেন্ট করছেন। জুম ক্লাস তো হাত উঠায় কথা বলবেন, হ্যাঁ? ক্লাস শেষে আরো প্রশ্ন করতে পারবেন। চলেন আমরা পরবর্তীতে যাই। এই 16 লাখ টাকার মতো, 16,60,000 66,000 টাকার মতো আমার কিন্তু আমার টাকা দিতে হইতেছে। এখন কিছু টাকা কম দিলেও চলবে, লেস ট্যাক্স সেভ। এখানে তো আমার অনেক লস হচ্ছে। এইসব লসের জন্য কিছু ট্যাক্স কম দেওয়া লাগবে। কি কি ট্যাক্সের ক্ষেত্রে কি কি সেভ পাবো আমরা? এই যে সুদ দিচ্ছি, সুদের মধ্যে কিন্তু ট্যাক্স, আমার এই যে সুদ, সুদ হলে এক্সপেন্স বেড়ে গেছে। এক্সপেন্স বাড়লে খরচ যখন বেড়ে যাবে তখন ট্যাক্স দিতে হবে। ধরেন আপনার 100 টাকা লাভ হয়েছে, এখান থেকে 40 টাকা ট্যাক্স দিতে হইতেছে, 60 টাকা থাকতেছে। যদি কোনো কারণে এখান থেকে 100 টাকা লাভ না হয়ে, 100 টাকা লাভ না হয়ে 50 টাকা লাভ হয়, তাহলে 20 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, 40 টাকা না। 100 কিন্তু 40 ট্যাক্স দিতে হইতেছে, কিন্তু 50-এ কিন্তু 20 ট্যাক্স দিতে হইতেছে। 50 কেমনে হলো? এই 100 থেকে যদি ইন্টারেস্ট বাদ দেন তাহলে তো আপনার ইনকাম কমে গেল। ইনকাম কমলে ট্যাক্সও কম দিতে হয়। এই এক্সপেন্সের জন্য আমার ট্যাক্স কমতেছে। এই যে কল করছি, এই 10 লাখ টাকা বাড়তি দিতেছি, কল প্রিমিয়াম 5% যে বাড়তি দিতেছি, 2 কোটি টাকার 5% বাড়তি দিতেছি না? ওই 5%-এ আমার হলো 10 লাখ টাকা বাড়তি দিতেছি। এই 10 টাকা আমার ক্ষতি, ক্ষতি হলে ট্যাক্স কম দিতে হইতেছে। তার ডিসকাউন্ট, এই যে এখানে ডিসকাউন্ট আছে, এই খরচগুলো তো আমি এখনো শেষ করিনি। এই যে খরচ, এই যে খরচ, এগুলো এখনো দেখাইনি। আনএমোটাইজ মানে এখনো দেখানো হয়নি। এই খরচগুলো যখন আমি ইনকাম স্টেটমেন্টে দেখাবো তখন আমার কি হবে? এই কিছু টাকা ট্যাক্স কম দিতে হবে। টোটাল 14 লাখ টাকার মতো আমার খরচ বাড়তি হইতেছে। এই 14 লাখ টাকার ট্যাক্স সেভ, 14 লাখ টাকার কত পার্সেন্ট ট্যাক্স দেওয়া লাগবে? এই সরকার বলে দিছে যে আপনাকে ট্যাক্স দিতে হবে, 50% ট্যাক্স দিতে হবে। আর 1 মাসের যে সুদ দিতে হবে এটা আগেই বলে দিয়েছিলাম, এখানে লেখা আছে। তো সেই হিসাবে 7 লক্ষ টাকা আমার ট্যাক্স সেভ হচ্ছে। ট্যাক্সের কারণে খরচ সেভ হচ্ছে, টাকা সরকারকে দিতে হইতেছে না, নাহলে এই টাকা সরকারকে বেশি দিতে হইতো। 9,58,333 টাকা আমার এনসিও বিনিয়োগ করতে হবে। যদি আমি নতুন করে বন্ডটা নেই তো 9,58,333 টাকা নতুন করে বিনিয়োগ করতে হবে। আচ্ছা, এখন এই যে বিনিয়োগ কেন করি আমরা? লাভের আশায়, লাভের আশায় আমরা বিনিয়োগ করি। এখন লাভ কত হবে তো সেটা জানি। আগে যে পুরাতনটার মাঝে কত টাকা খরচ হয় একটু দেখি। ওয়ার্কিং 1, ওয়ার্কিং 2, ওল্ড বন্ড। ওল্ড বন্ডে কি কি খরচ হয়? প্রথমত ইন্টারেস্ট, সুদ দিতে হয়। 2 কোটি টাকা 14% সুদ দিতে হয়।
7%, সরি, 7% সুদ দিতে হয়, 14 লাখ টাকা সুদ দিতে হয়, এটা একটা খরচ হয়। এবং এই সুদ দেওয়ার ক্ষেত্রে আমার কিছু ট্যাক্স সেভ হয়। ট্যাক্স সেভ হলো 14 লাখ টাকার ট্যাক্স কি কি আসে? 14 লাখ টাকা। আর হাসি, আপনার কথাটা একটু পরে নিব আমি, আপনি একটু ওয়েট করেন, আমি অঙ্কটা শেষ করি, বুঝিয়ে দিই, একটু জটিল অঙ্ক তো, মাঝখানে অন্য কথা বললে আপনার হয়ে যাবে, ডিস্টার্ব হয়ে যাবে। এই যে এই ডিসঅনার যে আছে, প্রতি বছর ডিসকাউন্টের টাকা যে, বা এই এক্সপেন্সের টাকাগুলো না, আমরা কি করি, প্রতি এই 10 বছরের টাকা ভেঙে 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 দেখাই প্রতি বছর অল্প অল্প করে। তা, 2 লাখ টাকা আমরা 10 বছরে 20,000 করে দেখাবো। তাহলে এই ডিসকাউন্টের টাকা আমরা খরচ হিসেবে দেখাতে পারি। ডিসকাউন্টের টাকা আছে হলো 2 লাখ, 2 লাখকে আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে 20,000 টাকা প্রতি বছর আমরা খরচ হিসেবে দেখাই। আবার এই যে ইস্যু কস্ট, ইস্যু কস্ট যে 1 লাখ টাকা আছে, এই টাকাটা আমরা প্রতি বছর দেখাই আর কি, 10 বছর, তাহলে প্রতি বছর আমি 10,000 টাকা করে দেখাতে পারতেছি। তা আমি মোটামুটি 14 লক্ষ ইনকাম স্টেটমেন্টে 14,30,000 টাকা খরচ হিসেবে দেখাই। খরচ যখন 14 লাখ দেখাই, তখন সরকারকে ট্যাক্স কম দিতে হয়, ট্যাক্স সেভ। এই 14,30,000 টাকা ট্যাক্স দেওয়া, 50% ট্যাক্স মানে 7,15,000 টাকা ট্যাক্স কম দেওয়া লাগে। অর্থাৎ আমার প্রকৃতপক্ষে 6,85,000 টাকা খরচ হয় প্রতি বছর। ওল্ড বন্ডের জন্য 6,85,000 টাকা আমার খরচ হয়। এখন নতুন বন্ড যদি নেই, তাহলে কত খরচ হবে? নতুন বন্ড নিলে, নিউ বন্ড, নিউ বন্ডের জন্য নেই, তাহলে সুদ দিতে হবে কম, ইন্টারেস্ট দিতে হবে 2 কোটি টাকার 5%, মানে 10 লাখ টাকা দিতে হবে। এখানেও তাহলে এইগুলো আছে আপনার, ইন্টারেস্ট, ট্যাক্স সেভের মাঝে, ট্যাক্স সেভ, ইন্টারেস্ট, এই 10 লাখ টাকা। আর এটারও ডিসকাউন্ট আছে। কত টাকা ডিসকাউন্ট জানেন কি আপনি? খেয়াল করলে বুঝতে পারবেন। 2 কোটি টাকা দিয়ে, 2 কোটি টাকার দামের বন্ড আমি বিক্রি করতেছি 1,96,00,000 টাকা, 4 লাখ টাকা এনে কম বিক্রি করতেছি, এটাই তো ডিসকাউন্ট। ডিসকাউন্ট 4 লাখ, 10 দিয়ে ভাগ করলাম, 40,000। যে 10 বছর দেখাবো। ইস্যু কস্ট, ইস্যু কস্ট প্রশ্নে দেওয়া আছে 1.5 লাখ, 10 দিয়ে ভাগ করলাম, তাহলে টোটাল 10,55,000 টাকা খরচ হইতেছে ট্যাক্সে। 5,27,500, এটা থেকে বাদ দিলে, যে নতুন বন্ড নেই, তাহলে আমার এই টাকা যাবে, এই টাকা যাবে, আর পুরাতন বন্ডে এই টাকা যাচ্ছে। কত সেভ হচ্ছে? এটা থেকে বাদ দিলে সেভ পেয়ে যাব। অ্যানুয়াল, বছরে কত সেভ হচ্ছে? অ্যানুয়াল বেনিফিট বা সেভ, নেট ক্যাশ বেনিফিট বা সিএফ, এটা কি সিএফ এটি? সকল বিচার বিশ্লেষণ করার পরে দেখতেছি এইটা আমার সেভ হচ্ছে। এখন ক্যাপিটাল বাজেটিং করতে হবে। ক্যাপিটাল বাজেটিং এর জন্য এই 10 বছরের সিএফএটি দেওয়া আছে, এনসিও দেওয়া আছে, এনপিভি বের করতে হবে। এনপিভি বের করতে হলে সূত্র এরকম, এনপিভি সমান সমান টিপিভি মাইনাস এনসিও। 10 বছর যদি এককালীন টাকা দিয়ে থাকেন, একবার এই টাকা দিয়ে থাকেন 10 বছর, তাহলে টিপি বের করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা এরকম, টিপি বের করার, এই যে এখানে একটু দেখাই সূত্রটা। টিপিভি সমান সমান
এই যে ফ্যাক্টর, যে CF গুণ DF মাইনাস NCO তো দেওয়াই আছে, হলো 9,58,333। এই DF বের করার জন্য এই সূত্র কি? লিজের অঙ্কে আমরা শিখে আসছি, বিভিন্ন অঙ্কে আমরা শিখে আসছি। লিজ ছাড়াও অন্য অন্য অঙ্কে ফার্স্ট চ্যাপ্টার যেটা ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস, ক্যাপিটাল বাজেটিং এ শিখে আসছি। 1 তো 1 প্লাস আয়ের মান হলো সুদের হার। অঙ্কে সুদের হার দেওয়া নাই, অঙ্কে সুদের হার দেওয়া নাই, এমনি কত পার্সেন্ট এরকম কিচ্ছু বলা নাই। তা আমরা ইচ্ছা করলে সুদের হারটাকে কম না ধরে আমরা বেশি, যে 60টাকে ধরে নিই। হ্যাঁ, ইন্টারেস্ট রেট 7কে ধরে নিই, সুযোগ ব্যয়ের হিসাবে 7কে মনে করবো, আমরা 7কে ধরে নিব। 7% ধরতে পারবো, অথবা আপনি ইচ্ছা করলে 10% ধরতে পারেন, 5% ধরতে পারেন, আপনার ইচ্ছা। যে কোনো পার্সেন্ট, যেহেতু প্রশ্নে দেওয়া নাই, কোনো জায়গায় আমরা পাইনি, নাই এখানে। 7কেও ধরতে পারি, 5কেও ধরতে পারি, কিন্তু এখানে যেহেতু 7%-এ আমরা নেওয়া আছে বেশিটা দুইটার মাঝে, যে আমার লাভ তো, ধর আমি এখানে যদি একটা জায়গায় বিনিয়োগ করি তার লাভ তো বেশি চাইবো, ঠিক না? তো 2% মাঝে 7কে আমি নিচ্ছি। আর 7 নেওয়ার ক্ষেত্রে আপনার লিজের অঙ্ক করে দেখছেন, যেহেতু ট্যাক্স বাদ দিতে হচ্ছে, এখানে ট্যাক্স বাদ দিতে হয়, তো সুদের হারটাও কিন্তু অর্ধেক কমে যাবে। সুদের হার আয়ের মানটা অর্ধেক কমে যাবে। আমি হিয়ারে আয়ের মানটা হলো 7% ছিল, অথবা 0.0 এত, যার লিজের অঙ্ক করছেন তারা জানেন এই DF-টা বের করার ক্ষেত্রে 1 - T, অর্থাৎ 7% মানে 0.07, 1 - ট্যাক্স রেট হলো 5%, 50%, তাহলে কত আসলো? 0.035। তা আমাকে 0.035 আয়ের মান ধরতে হবে। কত বছরের জন্য নিচ্ছি? 10 বছরের জন্য, এখানে 10। ক্যালকুলেশনটা আমি আর দেখাইলাম না, আনসার আসবে 8.3166। এখানে CFAT হলো এটা, DF এর মান 8.3166। এইসব অঙ্ক করতে হলে সব এক্সপার্ট হইতে হবে আপনার। আমরা লিজের এইসব জিনিসগুলো জানতে হবে, এটা লিজের নিয়ম থেকে লিজের অঙ্ক যারা করছেন তাদের কিন্তু এই নিয়মগুলো আমি পড়াইছি। তাই হিসাব করলে এখানে টোটাল 17,00,000 এত হাজার টাকা আসে টাইম ভ্যালু অফ মানির নিয়ম অনুযায়ী। তাহলে আপনার টোটাল প্রফিটটা আসে এটা। যদি আপনি 10 বছরের প্রফিটটা হিসাব করে দেখেন, তো টোটাল 8 লক্ষ সামথিং আসবে। NPV মানে বেশি লাভ আসতেছে। তাহলে আমাদের উচিত নতুন বন্ডটা নেওয়া। প্রশ্নে তারা বলছে, প্রশ্ন বলছে, শুড দ্য কোম্পানি কল ওল্ড বন্ড অ্যান্ড ইস্যু নিউ বন্ড? হ্যাঁ, লিখবেন, দ্য কোম্পানি কল্ড ওল্ড বন্ড অ্যান্ড ইস্যু, কোম্পানি শুড বি কল নিউ বন্ড অ্যান্ড ইস্যু নিউ বন্ড। এইভাবে লিখে দেবেন। শুধু দ্য কোম্পানি শুড বি লিখে দেন, দ্য কোম্পানি শুড বি ইস্যু নিউ বন্ড, এটা লিখতে পারেন। শর্টকাট যদি লিখতে চান আরো ব্যাখ্যা করে লিখতে পারেন, কোম্পানি, দ্য কোম্পানি শুড বি ইস্যু। কার কি প্রশ্ন আছে বলেন? কার কোনো কোয়েশ্চেন থাকলে এখন বলতে পারেন। হাসি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা পড়তেছি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের।
এখন আমি হুট করে স্যার আমার ক্লাসগুলোতে আর মানে দেখতে পারতেছি না গ্রুপের। খুব এটা হয়েছে কি, অনেক সময় গ্রুপ থেকে অটোমেটিক রিমুভ করে দেয়, হ্যাঁ। ফেসবুক থেকে এটা নতুন নিয়ম হয়েছে, অটোমেটিক রিমুভ করে দেয়। এটা সকাল 10টা, এবং আপনি জয়েন দিয়ে রাখেন সকাল 10টা বিকাল 6টা, এই দুইটা ম্যানেজে অ্যাড করে দিবে এটা, হ্যাঁ। ফেসবুক থেকে আপনাকে রিমুভ করে দিচ্ছে অটোমেটিক। এটা কেন রিমুভ করে? ওই ফেসবুকের একটা নতুন রুল হয়েছে, যারা ফেসবুক আইডিটা ভালোভাবে ইউজ করে না তাদের জন্য আর কি এই সমস্যা। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। ওইটার জন্য টেনশনের কোনো কারণ নাই, একটু অপেক্ষা করেন, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে। যেহেতু কোয়েশ্চেন নাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।